আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি ইসলামী ফারায়েজের পঞ্চম পর্ব। আজকে আমরা পঞ্চম পর্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পঞ্চম পর্ব আজকে আমরা পঞ্চম পর্ব আলোচনা করব। আমরা ইতিমধ্যে চারটি পর্ব আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ইসলামী ফারায়েজের, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি জানি হচ্ছে সেটা ইসলামী ফারায়েজ, বাট আমরা যা শিখছি বা যা শিখতেছি ওই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে বলা হবে ইলমে ফারায়েজ। ইলম কথাটা মানে হচ্ছে আরবি থেকে আসছে, সেটা অর্থ হচ্ছে শিক্ষা অথবা শাস্ত্র। ফারায়েজ কথাটা মানে হচ্ছে উত্তরাধিকার, অর্থাৎ উত্তরাধিকারী সম্পত্তি, মৃত ব্যক্তির উত্তরাধিকারী সম্পত্তি। হ্যাঁ, শাস্ত্র বা বিদ্যা অনুসারে বিভক্ত করার প্রক্রিয়াটা হচ্ছে ইলমে ফারায়েজ। আমরা জানি হচ্ছে ইলমে ফারায়েজের উত্তরাধিকারীগণদেরকে মূলত এই শাস্ত্রে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আসাবে ফারায়েজ, আর একটা হচ্ছে আসাব, আর একটা হচ্ছে জাবিল আরহাম। ঠিক আছে, জাবিল আরহাম এটাকে জাবিল পুরুষ বলা হয়। আসাবে ফারায়েজকে আবার জাবিল পুরুষ বলা হয়। ওইটা হচ্ছে আসাবাদ, দ্বিতীয় অংশ হচ্ছে আসাবাদ, লাস্ট হচ্ছে জাবিল আরহাম। আমরা আসাবে ফারায়েজ বা জাবিল পুরুষের আমরা কি জানি, মূলত ইসলামে সূরা নিসার 7, 11, 12 আর হচ্ছে 176 নম্বর আয়াতে বলা হয়েছে যে আসাবে ফারায়েজ অথবা জাবিল পুরুষের 4 জন পুরুষ হবে উত্তরাধিকারী, অথবা এবং 4 জন পুরুষ এবং 8 জন মহিলা হবে উত্তরাধিকারী। আমরা ইতিমধ্যে আসাবে ফারায়েজ অথবা জাবিল পুরুষের আমরা 3 জন ব্যক্তি সম্পর্কে, 3 জন পুরুষ সম্পর্কে আলোচনা করেছি। এই পুরুষ কে ছিল এখানে? প্রথমে আলোচনা করেছি বাবার কি অবস্থা হবে, তারপর আলোচনা করেছি দাদার কি অবস্থা হবে, তারপর আলোচনা করেছি হচ্ছে বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা কি হবে। আজকে আমরা সর্বশেষ আলোচনা করব হচ্ছে স্বামীর অবস্থা। আজকে আমরা সর্বশেষ ওই যে আসামে ফারায়েজে 4 জন পুরুষ রয়েছে, হ্যাঁ, আর হচ্ছে 8 জন মহিলা, এই পুরুষদের সর্বশেষ হচ্ছে স্বামীর 2 অবস্থা থাকে, সেই 2 অবস্থা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা শুরু করতে যাই যে স্বামীর 2 অবস্থা কি হবে। আমি প্রথমেই বলে নিই, ওই হালাতগুলো আপনাদেরকে সুন্দরভাবে শিখতে হবে, মাখরাজগুলো সুন্দর করে মনে রাখতে হবে। আমরা পূর্বে 3টি আলোচনা করেছিলাম, 3টি পর্বে, সর্বশেষ 3টি পর্বে যে আলোচনা করেছি সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের মাখরাজ ছিল 6 ভাগের 1। হ্যাঁ, মাখরাজ কি ছিল? 6 এর সাথে সম্পৃক্ত ছিল। আজকে স্বামীর যে অবস্থা ওই মাখরাজটা হবে 8 এর সাথে সম্পৃক্ত। তার সাথে হবে 8 এর সাথে সম্পৃক্ত। প্রথম ক্লাসে বলেছিলাম লসাগু যেটা 6 হবে সেটা হচ্ছে 6 এর মাখরাজ, যেটা লসাগু 8 হবে সেটা হচ্ছে 8 এর মাখরাজ। প্রথম পর্বে সুন্দর করে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব স্বামীর 2 অবস্থান। স্বামী কি অবস্থায় সম্পত্তি পাবে? স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি জীবিত থাকে, স্ত্রী যদি, খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে স্ত্রী মারা গেল স্বামী জীবিত, সে কি অবস্থায় সম্পত্তি, ওই স্ত্রীর সম্পত্তি স্বামী কি অবস্থায় পাবে, খুব একটা ইন্টারেস্টিং বিষয়। আমি এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে প্রথম অবস্থা। ওইটা হচ্ছে প্রথম অবস্থা। প্রথম অবস্থায় বলতে চাচ্ছি যে স্ত্রী মারা গেল, কি মারা গেল? স্ত্রী মারা গেল। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী জীবিত। কে জীবিত? স্বামী জীবিত। ওকে, তারপর স্বামী জীবিত প্লাস হচ্ছে তার সন্তান জীবিত। সন্তান কে আছে এখানে? তার ছেলেও হতে পারে, তার মেয়েও হতে পারে। সন্তান বলতে কে? তার ছেলেও হতে পারে, তার মেয়েও হতে পারে, অথবা ছেলের ছেলে হতে পারে, ছেলের মেয়ে হতে পারে। কে হতে পারে? ছেলের ছেলে হতে পারে, ছেলের মেয়ে হতে পারে। কিন্তু মেয়ের সন্তান প্রযোজ্য হবে না এখানে। আবার বলছি, সন্তান কি হবে? ছেলে অথবা মেয়ে হবে। সে ছেলের ক্ষেত্রে ছেলের ছেলে, ছেলের মেয়ে, অর্থাৎ ওই মৃত ব্যক্তির স্ত্রীর সাথে সম্পর্ক হবে পৌত্র অথবা পৌত্রী, অর্থাৎ নাতি অথবা নাতনি। কিন্তু মেয়ের দিক দিয়ে নাতি নাতনি প্রযোজ্য হবে না। আমি আবার বলছি, মেয়ের দিক দিয়ে নাতি নাতনি প্রযোজ্য হবে না। যদি সন্তান জীবিত থাকে, ছেলে মেয়ে অথবা ছেলের ছেলে অথবা ছেলের মেয়ে, অর্থাৎ ওই মৃত স্ত্রীর পৌত্র অথবা পৌত্রী জীবিত থাকে, তাহলে স্বামীর যে অবস্থাটা হবে, স্ত্রীর যে টোটাল সম্পত্তি, স্ত্রী মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া টোটাল সম্পত্তিকে মাখরাজ অনুসারে আমরা 4 ভাগে বিভক্ত করব। আমরা মধ্যের মাখরাজ অনুসারে আমরা উক্ত সম্পত্তিকে 4টি ভাগে বিভক্ত করব। তা থেকে স্বামী 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবে। স্বামী কত ভাগ পাবে? 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবে। সেজন্য আমি স্বামীকে 1 ভাগ দিয়েছি, 1 ভাগ পাবে। তাহলে 4 ভাগ 1 ভাগ যদি আমি দিয়ে দেই, 4 ভাগের মধ্যে অবশিষ্ট 3 ভাগ আসাবা হিসাবে সন্তান, তার ছেলে হতে পারে অথবা যদি একটি ছেলে থাকে, তাহলে ওই সন্তান কি হবে? আসাবা হিসাবে সম্পূর্ণ 3 ভাগ সম্পত্তি পেয়ে যাবে। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ স্বামীকে দেওয়ার পরে যদি অনলি ছেলে থাকে, ছেলে সন্তান থাকে, আমি আবার বলছি অনলি যদি একটা ছেলে থাকে, তাহলে কি হবে? সে সম্পূর্ণ সম্পত্তি পেয়ে যাবে। যদি অবস্থাটা ভিন্ন হয়, যে ওই মৃত স্ত্রীর স্বামী আছে, তার ছেলেও আছে, মেয়েও আছে, আমরা কি জানি তাহলে কি হবে?
স্বামী তো 1 ভাগ পাবে, ওকে। আর অবশিষ্ট 3 ভাগ সম্পত্তি আমরা ছেলে এবং মেয়ের মধ্যে বিভক্ত করে দেব। আমরা কি জানি, মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে ছেলে, তাই তো? অথবা ছেলে যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে মেয়ে। তাহলে এই 3-এর মধ্যে 1 দিয়ে দিব মেয়েকে, আর 2 দিয়ে দিব হচ্ছে ছেলেকে। তাহলে এই বিষয়টা এখানেই মীমাংসা হয়ে যাবে। তার অধস্তন যদি অন্য কেউ থাকে, ছেলে অথবা মেয়ে, পুত্র অথবা পুত্রী থাকে, ঠিক একইভাবে সেটা বন্টন হবে, সেম ওয়েতে বন্টন হবে। তাহলে আমরা জানতে পারলাম প্রথম অবস্থায় যদি স্ত্রী মারা যায়, স্বামী তাকে, সন্তান তাকে, সন্তানের মধ্যে ছেলে অথবা মেয়ে, ছেলের ছেলে অথবা মেয়ে, অর্থাৎ মৃত স্ত্রীর সাথে তার পুত্র অথবা পত্নী থাকে, কিন্তু মেয়ের সন্তান প্রযোজ্য হবে না। এক্ষেত্রে স্বামী 1 ভাগ পেয়ে যাবে, সন্তান পাবে হচ্ছে 3 ভাগ। কত ভাগ পাবে? 3 ভাগ। যদি একটি ছেলে থাকে তাহলে সম্পূর্ণ অংশ পেয়ে যাবে। 2টি ছেলে থাকলে সেটা আমাদের প্রযোজ্য হারে কি করতে হবে, সেটাকে ডিভাইড করে দিতে হবে। আমরা জানি 2টি ছেলে থাকলে কি হবে, যদি মেয়ে না থাকে তাদের মধ্যে সমান হারে বিভক্ত হবে। আর যদি 2টি ছেলে থাকে, একটি মেয়ে থাকে, তাহলে কি হবে, ওই 3 ভাগ সম্পত্তিকে কি করতে হবে, হ্যাঁ, 2:1 অনুপাতে বিভক্ত করে দিতে হবে। অর্থাৎ কি করতে হবে, ছেলে যদি 2 ভাগ পায়, দ্বিগুণ পায়, আর মেয়ে তার অর্ধেক পায়, অথবা মেয়ে যা পাবে তার দ্বিগুণ ছেলে পাবে, ওই হারে আমরা সেটাকে বিভক্ত করে দিব। একটা হচ্ছে প্রথম অবস্থা। আমরা কি বলছি, স্বামীর অবস্থা হচ্ছে 2টি। আমরা কি বলছি, স্বামীর অবস্থা হচ্ছে 2টি অবস্থা। একটি পর্ব আমরা দেখলাম। দ্বিতীয় অবস্থায় আমরা চলে যাই। স্ত্রী মারা গেল। স্ত্রী মারা গেল, মারা যাওয়ার পরে তার কোনো সন্তান নেই, স্ত্রীর কোনো সন্তান নেই, বাট স্বামী জীবিত, আবার স্ত্রীর কি আছে, পিতা জীবিত। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা মাত্রাজ অনুসারে 3 নাম্বারটা অনুসারে 2 ভাগের, অর্থাৎ 2 অংশে বিভক্ত করব। টোটাল সম্পত্তিকে 2 অংশে বিভক্ত করব। তার মধ্যে স্বামী কি হবে, অর্ধেক পেয়ে যাবে, 2 এর অর্ধেক হচ্ছে 1 পেয়ে যাবে। আর অবশিষ্ট সম্পত্তি, যেহেতু তার পিতা জীবিত, আসাবা হিসাবে পিতা অবশিষ্ট সম্পত্তি পেয়ে যাবে। দ্যাটস ওকে। এখানে অন্য একটা অবস্থা হতে পারে, স্ত্রী মারা গেল, স্বামী জীবিত, কিন্তু তার পিতা জীবিত নেই, বোন আছে, চাচা আছে। এই স্ত্রীর কি আছে, বোন আছে, চাচা আছে। তাহলে ওই সম্পর্কটা কি হবে, স্বামী তো অর্ধেক পাবেই, স্বামী অর্ধেক পাবে, 2 এর অর্ধেক পাবে, আর অবশিষ্ট সম্পত্তি বোন আসাবা হিসেবে পেয়ে যাবে। আর তো কোনো সম্পত্তি নেই, তার মানে চাচা কোনো সম্পত্তি পাবে না, কিন্তু যদি বোন না থাকতো এবং পিতাও না থাকতো আর কেহ না থাকতো, তাহলে চাচা আসাবা হিসাবে অর্ধেক সম্পত্তি পেয়ে যেত। অর্থাৎ 2 ভাগ করে 1 ভাগ দিতাম স্বামীকে, আর 1 ভাগ চাচাকে দিয়ে দিতাম। কিন্তু যেহেতু বোন জীবিত আছে, তাহলে বোন 1 ভাগ পাবে, চাচা কোনো সম্পত্তি পাবে না। আশা করি আমরা ইসলামী ফারায়েজের ইলমে ফারায়েজ অনুসারে আসামি ফারায়েজ অথবা জামিল ফুরুজের 4 জন পুরুষের মধ্যে সর্বশেষ যে পুরুষ, স্বামীর 2 অবস্থা সুস্পষ্টভাবে আমরা ব্যাখ্যা করতে পেরেছি। আশা করি আপনারা যদি সঠিকভাবে প্র্যাকটিস করেন, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যদি আপনারা বসেন, তাহলে খুব সহজে সেটা প্র্যাকটিসের মাধ্যমে আপনি অনেক ডিপলি সেটা জানতে পারবেন। আমি বলছি আবার, ইসলামী ফারায়েজ হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দক্ষ হবেন। এই জ্ঞানের কোনো শেষ নেই, এটা আপনাকে শিখতেই হবে। সবাইকে ধন্যবাদ।